শুভেচ্ছা জানাই। বিসেফ ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনি জানেন যে আমরা কৃষির নানা বিষয়ে বিভিন্ন সময় আমরা মতামত তুলে ধরি। তো আমরা এখন যে একটা নতুন ধরনের সংস্কারের কথা দাবি চারিদিকে হচ্ছে, সংস্কারের কথা হচ্ছে, এবং আমরা যদি মাত্র 1 মাস 2 মাস আগের কথা যদি আসি, সাধারণ মানুষের মধ্যে একটা উদ্বেগ উৎকণ্ঠা ছিল যে জিনিসপত্রের দাম এত বেশি কেন, এবং সিন্ডিকেট বলে একটা শব্দ আমরা খুব বেশি শুনতাম। এখনও তো জিনিসপত্রের দাম কমছে না, তাহলে সিন্ডিকেট কি এখনও বহাল আছে, কিংবা সরকারের এখানে করণীয় কি? দুটো বিষয় আপনি বলেছেন। একটা হলো সিন্ডিকেট এখনও বহাল আছে কিনা বা দাম কমছে না কেন। যে অভ্যুত্থানটা হলো তারপরে ব্যবসা অ্যাজ ইউজুয়াল আসছে, অনেকদিন সময় লাগবে। সো এক্ষুনি দাম কমার কোনো সুযোগ নেই, আপনি আরও কিছুদিন সময় দেন, আস্তে আস্তে এটা সেটেল ডাউন হবে। সিন্ডিকেট আছে কি না, অবশ্যই আছে এবং ছিল। আমরা গত 8-10 বছরে যদি প্রাইস স্ট্রাকচারটা দেখি এবং ব্যবসার ধরনটা দেখি, আমরা হয়তো একসময় কর্পোরেট কালচারটাকে প্রমোট করার চেষ্টা করেছি। কর্পোরেট ব্যবসায়ীরা আসলে ব্যবসার গুণগত মান পরিবর্তন হবে, ভালো হবে। কিন্তু এটা করতে গিয়ে আমরা আমার যেটা ব্যক্তিগত অভিমত, আমরা যেটা ফিল করেছি যে গ্রুপ অফ পিপল, কয়েকটা কোম্পানির কাছে টোটাল কনজিউমার প্রোডাক্টটা চলে গেছে এবং তারা এতই পাওয়ারফুল যে এরা ছাড়া এই ধরনের ইম্পোর্টেড প্রোডাক্টগুলো কেউ ইম্পোর্টও করতে পারেনি, মার্কেটিং করতে পারেনি। খুব সহজে যদি ধরেন যে আপনি সে আগরতলার 1 কিলোমিটার ভিতরে যদি চিনির দাম 40 টাকা হয়, সেটা আখাউড়া আসলে সেটার দাম হয়ে যাচ্ছে 140 টাকা। তাহলে আমি কেন চিনি ভারত থেকে আমদানি করতে পারছি না? ভারত তো এক্সপোর্ট করছে। কিন্তু ওই যে বললাম যে কয়েকটা কোম্পানি, আমরা দেখেছি 7 কি 8টা কোম্পানি টোটাল কনজিউমার প্রোডাক্টটা কন্ট্রোল করেছে এবং দে ডিসাইডেড যে কে কতটুকু আনবে, কতটুকু কবে মার্কেটে ছাড়বে, কীভাবে ব্যবসাটা করবে। সেখানে কিন্তু ছোট ছোট যারা আমদানিকারক ছিল তারা কিন্তু আউট অফ বিজনেস হয়ে গেছে। একটা সময় ছিল যে যখনই কোনো পণ্যের দাম বেড়ে যেত, সে খাতুনগঞ্জে বলেন, চকবাজারে বলেন, নেক্সট ডেতে ব্যাংকে গিয়ে তারা এলসিগুলো 5,000 10,000 টন মাল নিয়ে আসতে পেরেছে। কিন্তু গত 5-7 বছর যদি আমরা স্টাডি করে দেখি, ছোট ছোট ইম্পোর্টাররা আউট অফ বিজনেস হয়ে গেছে। কারণ আর সাম্প্রতিক সময় এটা আরও বেশি প্রকট হয়েছে যখন ডলার ক্রাইসিস হয়েছে। আপনি এলসি খুলতে দিচ্ছে না কোনো ব্যাংক আপনাকে, কিন্তু ওই যে লিমিটেড যে 8-10টা কোম্পানি, শুধু তারাই এলসি খুলছে, তারাই তেল আনছে। বিশেষ করে আমি 3-4টে পণ্যের কথা যদি বলি, যে আপনার সয়াবিন তেল, হুইচ ইজ টোটালি কন্ট্রোল বাই এ গ্রুপ অফ পিপল, এবং অতি সামান্য কোম্পানি, সলি কোম্পানি, যেটাকে আমরা বলি যে কর্পোরেট হাউস কয়েকটা। চিনি বলেন, তারপরে আপনার ডাল বলেন, তারপরে মশলা বলেন, যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয়, এই জিনিসগুলো তাদের কন্ট্রোলে চলে যায়। আমরা কিন্তু সেজন্য ইকোনমিক্সের ভাষায় কিন্তু কখনোই একটা সুস্থ ইকোনমিতে মনোপলি ভালো কাজ করতে পারে না। এখানে দে মনোপোলাইজড। এবং একেবারে সর্বশেষ যে পণ্যটি সংযোজন হয়েছে সেটা হলো চালের বাজার। চালটাকে এখন নিয়ন্ত্রণ করছে বড় বড় কয়েকটা কোম্পানি। ছোট ছোট যারা মিলার ছিল, যারা চাতাল ছিল, তারা কিন্তু দিন দিন আউট অফ বিজনেস হয়ে যাচ্ছে। তারা ব্যাংক থেকে ক্যাশ সাপোর্ট পাচ্ছে না। তাদেরকে সাপোর্ট পাচ্ছে না বলতে তাদেরকে ডিসকারেজ করা হচ্ছে, ব্যাংক তাদেরকে সাপোর্ট দিচ্ছে না। এবং সেজন্য আপনার আগে যেটা সুবিধা ছিল যে চাতাল মালিকরা 100 টন ধান কিনতো হারভেস্টকালের সময়, এতে বাজারে একটা প্রাইস ভালো থাকতো, কৃষকরা বিক্রি করতে পারতো। কিন্তু এখন কেউ কিনে না। তাতে করে হয় কি, যে দামটা কমে যায়। কমে গেলে এই কোম্পানিগুলো, তাদের যেহেতু ফান্ড আছে, তাদের ব্যাংক আছে, তাদের গোডাউন আছে, তারা হাজার হাজার টন চাল কিনে রাখছে, আস্তে আস্তে বিক্রি করছে। এখন আমি চাই কোম্পানিগুলো থাকুক, কিন্তু পাশাপাশি যদি আমার ছোটো ব্যবসায়ীরা থাকতো, তাহলে কিন্তু বাজারটা কয়েকটা কোম্পানির হাতে নিয়ন্ত্রণে থাকতো না, তাহলে কিন্তু আরও দাম কমার সুযোগ ছিল। এখন বড় কোম্পানিগুলোর আর একটা অসুবিধাও আছে, তাদের ওভারহেড কস্ট অনেক বেশি থাকে, যেই কারণে তাদের প্রফিট মার্জিন মেনটেন করার জন্য এই চালের উপরও তারা এক্সট্রা একটা খরচ দেয়। এবং আরও যদি আমি অন্যভাবে বলি, যে আমাদের দেশে এটার আরও বেশি দাম বাড়ার একটা অন্যতম কারণ হলো যে কস্ট অফ প্রোডাকশান বা তাদের প্রসেসিং কস্টের উপরে একটা এক্সট্রা কস্ট যোগ হয়, চাঁদা। এটার কারণেও কিন্তু আপনার নিত্য প্রতিদিন দাম বাড়ছে। কারণ কি, আপনার এই বড় বড় কোম্পানিগুলো যেখানে ব্যবসা করছে, স্থানীয় প্রশাসনকে বলেন, পুলিশ প্রশাসনকে বলেন, রাজনৈতিক নেতাকে বলেন, তারা নিয়মিত চাঁদা দিতে হয়েছে। সেটা নির্বাচনের সময় হোক বা আগে পরে হোক, তারা মাসে হারা দিয়ে ব্যবসাটা করছে। এই এক্সট্রা কস্টটা কিন্তু কোম্পানিগুলো তখন আমার আপনার মতো কনজিউমারের উপর থেকে কালেক্ট করছে। এই খরচটা যদি আমরা কমাতে পারতাম, এবং এটা কিন্তু কম না, আমি যদি প্রাইস স্ট্রাকচারে দেখি, এটা কখনো 10% পর্যন্ত গিয়ে দাঁড়ায়। তো একটা প্রোডাক্টের যদি 10% আপনার এক্সট্রা কস্ট হয়, তাহলে তো অবশ্যই কনজিউমারকে সেটা সাফার করতে হবে। আমরা যদি খুব স্বাভাবিকভাবে দেখি যে একটা সকালবেলা যে ভ্যানে করে একটা ফেরিওয়ালা রাস্তায় বেরোয়, তাকে 300 থেকে 500 টাকা চাঁদা দিতে হয়, তাহলে তার ভ্যানে যে মাল থাকে সে 2 থেকে 3 হাজার টাকার বেশি হওয়ার কথা না। সে যদি 500 টাকা চাঁদাই দিতে হয়, তাহলে কনজিউমার কাছে সে কত টাকা প্রফিট করবে?
সুতরাং এই জায়গাটাতে আমরা মনে করি যে এই চাঁদাবাজির মতো যে এক্সট্রা কস্ট আছে এগুলোকে আমাদের মিনিমাইজ করতে হবে। বর্তমান এই সরকারের কাছে আমরা দাবি থাকবে যে এই যে একটা সংস্কার আমরা শুরু করেছি, কর্পোরেট কালচার থেকে আরম্ভ করে একদম ডাউন টু আর্থ, যারা স্ট্রিট বিক্রি করে, যারা রাস্তায় বিক্রি করে, তাদের উপর থেকে যদি এক্সট্রা কস্টটা কমায় তাহলে কিন্তু আমাদের দাম অনেক কমে যাবে। আর ডেফিনেটলি আমি বলবো যে কর্পোরেট কালচার ইজ গুড, কিন্তু শুধু কর্পোরেট কালচার দিয়ে কিন্তু আমি প্রাইসটাকে কম দাম দিতে পারবো না, নিয়ন্ত্রণ করতে পারবো। নিয়ন্ত্রণ করবে সরকার না, নিয়ন্ত্রণ করে কর্পোরেট হাউসগুলো। এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে যে মার্কেটে একটা ওপেন থাকবে, পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট থাকবে, হাজারো ইম্পোর্টার থাকবে, হাজারো এক্সপোর্টার থাকবে, হাজারো কনজিউমার থাকবে। আমার পছন্দ হলে আমি ব্যবসা করবো, না হলে আমি করবো না। কিন্তু এখানে সিলেক্টিভ শুধু 60টা লোক এই দেশের 20 কোটি মানুষের জন্য তেল আমদানি করবে, চিনি আমদানি করবে, ডাল আমদানি করবে, এটা কখনো হতে পারে না। এই কালচার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, তখনই আমাদের বাজার ব্যবস্থাপনা আরও উন্নত হবে। ধন্যবাদ।